আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নিউরোসার্জারি বিভাগ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। আজকের এই জনসচেতনতামূলক ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেলস পালসি। ঘুম থেকে উঠে অনেকের মধ্যেই একটা সমস্যা দেখা দিতে পারে যে মুখের একটা পাশ অবশ হয়ে যাচ্ছে। হঠাৎ করে খেয়াল করলেন যে চোখ বন্ধ করতে চাচ্ছেন, কিন্তু চোখের একটা পাশ সম্পূর্ণরূপে বন্ধ করা যাচ্ছে না। খাবার খেতে যাচ্ছেন, মুখের এক পাশ দিয়ে খাবার গড়িয়ে পড়ছে, কথার মধ্যে জড়তা চলে আসছে। খুব ভয় পেয়ে গেলেন যে স্ট্রোক হলো কি না। কিন্তু স্ট্রোকের মতো উপসর্গ হলেও এটি আসলে স্ট্রোক না, এটির নাম হচ্ছে বেলস পালসি, যেটি একটি ভাইরাস জড়িত নার্ভের সমস্যা। আমরা জানি যে আমাদের মুখের যে নার্ভগুলো সাপ্লাই করে সেটাকে বলা হয় ফেশিয়াল নার্ভ। এই ফেশিয়াল নার্ভের যদি কোনো সংক্রমণ হয়ে থাকে তাহলে বেলস পালসি ডেভেলপ করতে পারে। বেলস পালসি সাধারণত ফুসফুসের সংক্রমণ বা ইনফেকশনের কারণে হয়, অথবা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস অথবা লায়ন ডিজিজ কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য বেলস পালসি হয়ে থাকে। স্ট্রোকের সাথে এটার পার্থক্য হলো, স্ট্রোকে মুখের নিচের দিকে যে কোনো এক পাশের একটা অংশ দুর্বল হয়ে যেতে পারে, হাতে বা পায়ে অথবা হাতে পায়ে যে কোনো একদিকে দুর্বলতা চলে আসতে পারে, কথার মধ্যে জড়তা আসতে পারে। একই সাথে স্ট্রোকে কারো কারো ক্ষেত্রে বমি হতে পারে, অজ্ঞানের মতো উপসর্গও হতে পারে। কিন্তু বেলস পালসিতে শুধুমাত্র মুখে দুর্বলতা থাকবে, কথার মধ্যে জড়তা থাকবে, কিন্তু হাতে বা পায়ে কোনো অসুবিধা থাকবে না। স্ট্রোক নির্ণয় করার জন্য সাধারণত সিটি স্ক্যান পরীক্ষার প্রয়োজন হয়ে থাকে। বেলস পালসি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা যায়, তার মানে রোগীর উপসর্গ, রোগের ইতিহাস, এই ঘটনার আগে রোগীর ফুসফুসের কোনো সংক্রমণ ছিল কিনা, ইনফেকশনের কোনো হিস্ট্রি ছিল কিনা, জ্বর ছিল কিনা ইত্যাদির মাধ্যমে আমরা পূর্ববর্তী ইতিহাস জেনে নির্ণয় করতে পারি। বেলস পালসি এবং স্ট্রোক দুটো রোগেরই কিছু কোমরবিড ফ্যাক্টর রয়েছে, যেমন যাদের উচ্চমাত্রায় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যা, ওবেসিটি এই ধরনের সমস্যা থেকে থাকে, তাদের ক্ষেত্রে স্ট্রোক কিংবা বেলস পালসি দুটোই হতে পারে। তবে বেলস পালসি এগুলো ছাড়াও যারা প্রেগনেন্ট উইমেন তাদের হতে পারে, থাইরয়েডের প্রবলেম যাদের আছে তাদের হতে পারে, আবার একদম তরুণ যার আগে কোনো এক্সিস্টিং হিস্ট্রি নাই, রোগের কোনো হিস্ট্রি নাই, এমন কারো ক্ষেত্রেও বেলস পালসি হতে পারে। সাধারণত আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে সিজনাল ভ্যারিয়েশনের ক্ষেত্রে অনেক সময় শীতকালে এই সমস্যাটা বেশি দেখা যায়, এবং বেলস পালসি নিয়ে আসলে ভয়ের কিছু নাই। বেলস পালসি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করার পরে উচ্চমাত্রায় স্টেরয়েড দেওয়া হয়ে থাকে। সতর্কতা শুধু তাদের ক্ষেত্রে নিতে হয় যাদের ডায়াবেটিস রয়েছে, কারণ স্টেরয়েড ডায়াবেটিস অনেক বাড়িয়ে দেয়। সুতরাং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেক্ষেত্রে ডায়াবেটিসের মেডিসিন অ্যাডজাস্ট করে নিতে হয় এবং স্টেরয়েড শুরু করতে হয়। পাশাপাশি এটি যেহেতু ভাইরাসজনিত কারণে হয়ে থাকে, সেজন্য অ্যান্টিভাইরাল ওষুধ দেওয়া হয়ে থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের তত্ত্বাবধানে একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের মাধ্যমে ফিজিওথেরাপি শুরু করতে হয়। যত দ্রুত ফিজিওথেরাপি শুরু করা যাবে, মুখের ব্যায়াম করা যাবে, চোখের ব্যায়াম করা যাবে, তত দ্রুত এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সাধারণত 10 থেকে 14 দিন পর্যন্ত সময় লাগে বেলস পালসি থেকে রিকভার হতে। খুব কম মানুষের ক্ষেত্রে এটা 1 মাস বা 1.5 মাস পর্যন্ত সময় লাগতে পারে। মাত্র 3 থেকে 5% রোগীদের ক্ষেত্রে লাইফ টাইম কিছু দুর্বলতা রয়ে যায়, কিন্তু 90 থেকে 97% রোগীদের ক্ষেত্রে এটা পুরোপুরি ইমপ্রুভ হয়ে যায়। সুতরাং বেলস পালসি এবং স্ট্রোকের এই যে পার্থক্য সম্পর্কে নিজেরা জানবো, সচেতন থাকবো এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করব। আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।